আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব ইংরেজির গ্রামারের যে গুরুত্বপূর্ণ বিষয় এবং পার্টস অফ স্পিচের অন্যতম একটি পার্ট, সেটার নাম হচ্ছে ভার্ব। সো ভার্ব নিয়ে আলোচনা অনেক জায়গাতেই হয়তো বা শুনেছো, কিন্তু আজকে আমরা ভার্বের যে 14 গোষ্ঠী অর্থাৎ ভার্ব সম্পর্কে যা টপিক আছে সব নিয়ে আমরা একটি ক্লাসের মাধ্যমে আলোচনা করে শেষ করব। আর আমি মনে করি যদি তুমি এই ক্লাসটি সম্পূর্ণ দেখো এবং মনোযোগ দিয়ে শোনো এবং সামনে একটি খাতা এবং একটি পেন নিয়ে বসে পড়ো, অবশ্যই এই ক্লাসটি তোমার জন্য খুবই উপকারী হবে। আচ্ছা, আমরা যদি আমাদের ক্লাসে ফিরে যাই তাহলে প্রথমে দেখতে পাবো ভার্ব। আসলে ভার্ব এটি পার্টস অফ স্পিচের একটি প্রকার এবং এর বাংলা অর্থে যদি আমরা চলে যাই তাহলে বাংলাতে একে বলে ক্রিয়া, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। তো ভার্ব প্রথমত কত প্রকার? প্রথমত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। তো দুই প্রকার কি কি আমরা যদি দেখি, প্রথমে আছে ফাইনাইট ভার্ব, দ্বিতীয়তে আছে কি নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব কাকে বলে বিস্তারিত আমরা জানবো, নন ফাইনাইট ভার্ব কাকে বলে সেটাও আমরা জানবো, আমরা আসতেছি আমাদের পরবর্তী পেজের ভিতরে। তো ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অথবা এটার আরেকটি নাম আমরা বলতে পারি মেইন ভার্ব, এবং দ্বিতীয়টি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা বাংলাতে যদি আমরা বলি সাহায্যকারী ভার্ব অথবা হেল্পিং ভার্ব। আচ্ছা, তো অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, সেগুলো কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, অন্যটি মডাল অক্সিলারি। আবার এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ভার্ব আবারও দুই প্রকার, কি কি? ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার এই দিকে আমরা রেখে চলে গেছিলাম নন ফাইনাইট। সো নন ফাইনাইটে দেখতে পাচ্ছি আমরা কয়টা প্রকার? 1 2 3, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ, 2 জিরান্ট, 3 পার্টিসিপল। এখন এই ভার্বগুলোকে আমরা সেন্টেন্সের ভিতরে কিভাবে চিনতে পারবো, কখন আমরা দেখে বুঝতে পারবো যে এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ভার্বটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এইটা হচ্ছে জিরান্ট, এইটা মডেল অক্সিলারি, এটা শুধু অক্সিলারি এবং প্রাইমারি অক্সিলারি, এবং এটা প্রিন্সিপাল? কিভাবে চিনতে পারবো এটা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ? বিস্তারিত নিয়ে আসছি তোমাদের সামনে এখনই। সো এতক্ষণ আমরা ভার্বের প্রকারগুলো জাস্ট একটি ছক আকারে দেখলাম, এখন আমরা বিস্তারিত দেখব এবং সেন্টেন্স থেকে খুঁজে খুঁজে বের করে দেখব যে আসলে কোন ওয়ার্ডটি ভার্ব এবং সেই ভার্বটার নাম কি, এবং এটি সেন্টেন্সে কি ভার্ব হিসেবে কাজ করতেছে না নাউন হিসেবে কাজ করতেছে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, আমরা সবগুলো এখন খুঁজে এবং বুঝে বুঝে দেখব। তো চলো আমরা এখান থেকে দেখি যে আমি প্রথমে কি লিখে রেখেছি যে ভার্ব প্রথমত কত প্রকার? দুই প্রকার। এবং দুই প্রকার কি কি সেটা তোমাদের মাঝে ইতিমধ্যে আমি বলেছি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অপরটি হচ্ছে নন ফাইনাইট। এটা সুন্দর করে এখানে লেখা। তো ফাইনাইট ভার্ব কাকে বলে, যদি ফাইনাইট ভার্ব কাকে বলে এই কথাটি আমরা জানতে চাই তাহলে এইখানে যে ডেফিনেশনটা অর্থাৎ সংজ্ঞাটা লেখা আছে সেটা তোমাদেরকে বুঝতে হবে। তো এই সংজ্ঞাটা বোঝার জন্য আমরা চলো একটু পড়ে দেখি যে ভার্ব বাক্যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা পরিবর্তন হবে বাক্যের মধ্যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে। তো আমরা দেখি একটি উদাহরণ এখানে লিখে রেখেছি যে হি ওয়ান্টস টু গিভ মি এ বুক, যে সে কি করে? সে চায় টু গিভ মি, আমাকে দিতে। কাকে দিতে? আমাকে দিতে। কি দিতে? এ বুক, সে আমাকে একটি বই দিতে চায়। আচ্ছা, এটা কি কোন টেন্স? এটাকে যদি আমরা টেন্সের আলোকে হিসাব করি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? এবং এখানে একটা এক্সট্রা এস যুক্ত হয়েছে। কেন হয়েছে? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা এখানে যুক্ত করেছি এস, অথবা অনেক ক্ষেত্রে ইএস যোগ হয়। এখানে দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে বেশি দাগ হয়ে গেছে একটু মুছে নেই। আচ্ছা, যে একটা হচ্ছে ওয়ান্টস আর অন্য ভার্বটি হচ্ছে গিভ। তো দুইটা ভার্ব হলো, এখানে কোনটা ফাইনাইট ভার্ব, গিভ না ওয়ান্টস? যদি তুমি জানো তাহলে অবশ্যই প্রথমে নিজে থেকে চিন্তা করতে পারো, কিন্তু পরবর্তীতে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ভার্বটা আমরা দেখি এটা কোন ভার্বটা সাবজেক্ট এবং টেন্সের আলোকে পরিবর্তন হয়, যেটা পরিবর্তন হবে সেটাই হবে কি আমাদের ফাইনাইট ভার্ব। তো যদি আমরা দেখি যে আমরা একটা সাবজেক্ট একটু চেঞ্জ করেছি, সিঙ্গুলারের পরিবর্তে আমরা নিয়েছি প্লুরাল দে,
দে ওয়ান্ট, এখানে কিন্তু এখন আর ওয়ান্টস নেই, পরিবর্তন হয়ে কি হয়েছে, এসটা উঠে গেছে। দে ওয়ান্ট টু গিভ মি এ বুক, তারা আমাকে কি করতে চায়, একটি বই দিতে চায়। এইখানে কিন্তু এই যে টু গিভ, এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সাবজেক্ট এবং টেন্স, সাবজেক্ট পরিবর্তন হওয়ার সাথে সাথে কি এইখানে এক্সট্রা এসটা উঠে গেছে। তো এইখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট। আচ্ছা, এখানে আবারও সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছি যে তালহা ওয়ান্টেড মানে পাস্ট ইনডিফিনিট টেন্স টু গিভ মি এ বুক, অর্থাৎ ওয়ান্টেড এটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু টু গিভ এটার কিন্তু কোনো পরিবর্তন নাই। এই যে তিনটা ভার্ব, এটার কোনো পরিবর্তন নাই, এবং সেই জন্য আমরা বলতে পারতেছি যে এটা যেহেতু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না, এটা হচ্ছে নন ফাইনাইট। আর যেগুলো পরিবর্তন হয়েছে এই যে তিনটা, এই তিনটাই হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমরা যদি নন ফাইনাইটের দিকে তাকাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে প্রথমে ডেফিনেশনটা জানতে হবে। যদি আমরা ডেফিনেশনটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে অবশ্যই এই যে আমরা ক্লাসটি নিচ্ছি তুমি খুবই উপকৃত হবে যদি তোমার এখানে কোনো ল্যাকিংস থাকে। তো আমরা ডেফিনেশনটা দেখি যে ভার্ব বাক্যে সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না, এখানে কিন্তু না কথাটা যুক্ত আছে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। তো আমরা দেখি যেটা সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী পরিবর্তন হয় না, সেই সেন্টেন্সগুলো কি ধরনের হতে পারে। তো অলরেডি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও যদি আমরা ওই পাশ থেকে একটু দেখি, তো এইখানে যদি আমরা একটু দেখি, তাহলে দেখো তোমাদের জন্য কিছু উদাহরণ লেখা আছে। হি ওয়ান্টস, সে চায়, টু গিভ মি এ বুক, সেম সেন্টেন্স গুলো এখান থেকে নেওয়া হয়েছে তোমাদের বোঝার জন্য, এবং খুবই সহজ সেন্টেন্স। দেখো এই ভার্বগুলো কিন্তু সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। কেন? ওয়ান্ট তো কি চাওয়া, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এক্সট্রা এস হইছে। আচ্ছা, আবার দে প্লুরাল, এই জন্য কি হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এখানে কিন্তু এক্সট্রা এস হয় নাই, অর্থাৎ ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। তালহা, ওয়ান্টেড, পাস্ট ইনডিফিনিট টেন্স, তিনটা ভার্ব কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু টু গিভ তিনটার ভিতরে কোনো একটা ভার্ব পরিবর্তন হয়নি। তাহলে যেহেতু পরিবর্তন হয়নি, সাবজেক্ট এবং টেন্স অনুসারে এরা পরিবর্তন হয় না, তাহলে এরাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো সহজ উদাহরণ দিয়ে এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য। তো আমরা দেখতে পেলাম যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্বের যে প্রথম দুইটা প্রকার, একটি হচ্ছে ফাইনাইট ভার্ব, অপরটি নন ফাইনাইট ভার্ব। তো প্রথম দুইটা প্রকার আমরা ইতিমধ্যে জানতে পারলাম, এবং আমরা এখনই দেখব যে ফাইনাইট ভার্ব কত প্রকার। তো আমরা প্রথমে দেখলাম ফাইনাইট এবং নন ফাইনাইট, এখন আমরা দেখব ফাইনাইট ভার্ব কত প্রকার। তো ফাইনাইট ভার্ব হচ্ছে, এখানে সুন্দর করে লেখা আছে যে ফাইনাইট ভার্ব মাত্র দুই প্রকার। তো দুই প্রকার কি কি আমরা যদি দেখি, যে প্রথমে লিখেছি প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল। এটার আরেকটা নাম তুমি দিতে পারো মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা যদি প্রথমটার ডেফিনেশনটা দেখি, যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে, অথবা মেইন ভার্ব বলে, অথবা আসল ভার্ব বলে, তুমি যেটাই চিন্তা করো। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, যে হি প্লেস ফুটবল, সে কি খেলে? ফুটবল খেলে। এখানে কয়টা ভার্ব? একটা ভার্ব। তার অর্থ প্রকাশ করার জন্য সে অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি, তাহলে এটাই হচ্ছে প্রিন্সিপাল। হি গিভস মি এ বুক, সে আমাকে কি দেয়? একটি বই দেয়। আচ্ছা, এটাও প্রিন্সিপাল ভার্ব। কেন? সে অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি। ইট ইজ এ ফুটবল, এটা একটি ফুটবল। আচ্ছা, এই যে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই ইজটাও কিন্তু বি ভার্ব, কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এটা মেইন ভার্ব হিসেবে। কেন? সেন্টেন্সে আর অন্য কোনো ভার্ব নেই। এবং হি ইজ এ বয়, এই ক্ষেত্রেও এটা হচ্ছে বি ভার্ব, এবং এটাই এই সেন্টেন্সের ভিতরে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। এবং এটা কিন্তু অক্সিলারি ভার্ব হতে পারে, কারণ হচ্ছে তোমরা দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি, সেখানেও ইজ আছে, সেটা কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে যাবে। তো আমরা যদি দেখি যে আসলে অক্সিলারি ভার্ব কাকে বলে, যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের সাহায্য নেয়, তাকে অক্সিলারি ভার্ব বলে। আচ্ছা, আমরা লিখেছি যে অর্থাৎ অক্সিলারি ভার্ব তখন আর নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, অন্য ভার্বকে সাহায্য করবে, মানে সেই জন্য তার নাম হয়েছে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। তো যদি আমরা দেখি যে
যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের সাহায্য নেয় তাকে অক্সিলারি ভার্ব বলে। যেরকম এখানে লিখেছে হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এখানে এম ইজ আর যে কোনো একটি হবে, কিন্তু সাবজেক্টের জন্য যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এখানে ইজ হয়েছে, কিন্তু আসলে এখানে ভার্বটি ছিল প্লে এবং এটি টেন্স অনুসারে এটা সাহায্য করার জন্য এখানে বসেছে, তাই এই ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। ঠিক একই ভাবে রয়েছে আমাদের এখানে হি ইজ গিভিং মি এ বুক, সে আমাকে একটি বই দিচ্ছে, এই দুটোই হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাচ্ছি। তো অল্প কথার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং হাসান ফ্লুয়েন্টলি লিখে ফেসবুকে সার্চ করবে, সেখানেও তোমরা আমার পেজটি পেয়ে যাবে। তো পেজটিতে ফলো দিয়ে রাখবে। আশা করি তোমাদের যত ক্লাস প্রয়োজন ইংরেজি এবং ইংরেজি সাহিত্য সম্পর্কে তোমরা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং আশা করি তোমাদের কমেন্টের আলোকে পরবর্তী ক্লাসগুলো তৈরি করা হবে। তো ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অপরটি হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব যে আসলে প্রিন্সিপাল ভার্ব কত প্রকার। আমরা প্রথমে ছকে দেখে রেখেছি এবং এইখানে দেখো তোমাদের জন্য বোঝার জন্য সুন্দরভাবে লিখে রেখেছি। কত প্রকার? দুই প্রকার। সেগুলো কি কি আমরা যদি দেখি সুন্দরভাবে এখানে লেখা আছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, অপরটি ইনট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের ডেফিনিশনটা আমরা দেখি, যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের কি আছে? যে ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ অবজেক্ট যদি না থাকে সেই ভার্বকে আমরা কখনো ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো না। যদি আমরা এখানে দেখি তিনটা উদাহরণ লেখা আছে তোমাদের জন্য সুন্দরভাবে। আই হ্যাভ এ বুক, আমার একটি কি আছে? বই আছে। তো আমরা যদি কোনো সেন্টেন্স থেকে অবজেক্ট বের করতে চাই তাহলে আমাদের সুন্দর একটি টেকনিক আছে। কি টেকনিক? ভার্বকে কি এবং কাকে দ্বারা কোশ্চেন করি এবং কোশ্চেন করার পর যদি কোনো উত্তর পাই তাহলে আমরা দুইটা জিনিস পাবো। একটা পাবো হচ্ছে আমরা অবজেক্ট পাবো যদি উত্তর আসে, অন্যথায় বুঝতে পারবো যে এটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এই ভার্বটাকে কোশ্চেন করি যে আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। তো এখানে কোশ্চেন করি যে আমার কি আছে? আমার একটি কি আছে? বই আছে। উত্তর সুন্দরভাবে চলে আসতেছে, তার মানে এটা ট্রানজিটিভ ভার্ব। আর যদি বলি যে হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল, ঠিক একই ভাবে এখানে দুইটা অবজেক্ট আছে। আমরা কোশ্চেন করি যে সে কাকে বই দিয়েছিল, উত্তর হিসাবে থাকবে কি? আমাকে। এবং যদি বলি কি দিয়েছিল তাহলে উত্তর হিসাবে আমাদের সামনে চলে আসছে এ বুক, একটি বই দিয়েছিল। তাহলে এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখন যদি এইখানে লেখা আছে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, আমরা যদি এটাকে কোশ্চেন করি যে সে কি খেলে? সে ফুটবল খেলে, অর্থাৎ এইটাতে একটা সুন্দর আনসার চলে আসতেছে। অর্থাৎ আমরা সবসময় অবজেক্ট বের করার জন্য ভার্বকে কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করব এবং কোশ্চেন করার পরে যদি কোনো উত্তর চলে আসে সেটাই হবে আমার সেন্টেন্সের অবজেক্ট এবং সেটাই সেই ভার্বটি হবে কি? ট্রানজিটিভ ভার্ব। তো আমরা দেখি ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। এখানে তোমাদের জন্য সুন্দরভাবে একটি ডেফিনিশন দেওয়া আছে যে ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্ব এর অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই, অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, তাকে কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব বলে। আচ্ছা, এখানে একটু মিস্টেকের কারণে ট্রানজিটিভ হয়ে গেছে। যে ভার্বের অবজেক্ট নাই তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আচ্ছা, দেখি আমরা কোন ভার্বগুলোর অবজেক্ট নেই। এখানে দেখো লিখছি কি? শি স্লিপস, সে ঘুমায়। আমাদের সেন্টেন্স কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, অর্থ পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু তুমি যদি এখানে কোশ্চেন করো যে সে কি ঘুমায় অবজেক্ট বের করার জন্য, অথবা সে কাকে ঘুমায়, অবজেক্ট কোন উত্তর আছে? কোন উত্তর নেই। সে কি ঘুমায় কাকে ঘুমায় দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর আসে না। যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে না তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং এর কোনো অবজেক্ট নেই। তারপর কি বলছে যে হি ইজ রানিং ইন দা ফিল্ড, সে দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? ইন দা ফিল্ড, মাঠে। আমরা দেখি এটা তো অবজেক্ট পাই কিনা। আমরা প্রথমেই বলেছি যে যদি আমরা অবজেক্ট বের করতে চাই সেন্টেন্সের ভিতর থেকে তাহলে ভার্বকে সব সময় কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করা লাগবে। কি এবং কাকে। তো কি এবং কাকে দ্বারা কোশ্চেন করলে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হবে অবজেক্ট এবং সেই ভার্বটি হবে ট্রানজিটিভ। আর যদি না পাই তাহলে সেই ভার্বটি হবে আমাদের ইনট্রানজিটিভ। তো আমরা যদি দেখি যে হি ইজ রানিং ইন দা ফিল্ড, সে কি করতেছে? মাঠে দৌড়াচ্ছে। তো
তো কি দৌড়াচ্ছে, কোনো উত্তর পাচ্ছি না, কাকে দৌড়াচ্ছে কোনো উত্তর পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা ট্রানজিটিভ না। তুমি যদি চিন্তা করো যে রানিং, এরপরে তো একটা লেখা আছে, তার মানে এটাই মনে হয় অবজেক্ট, না এটা অবজেক্ট না। অবজেক্ট একটা জিনিস জেনে রাখবা, অবজেক্ট ও বি জে ই সি টি, অবজেক্ট সবসময় কি হবে, নাউন হবে, কি হবে, নাউন অথবা প্রোনাউন, প্রোনাউন। আচ্ছা, অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হবে, কিন্তু এখানে কিন্তু আমরা অবজেক্ট পাইনি, অন্য কোনো পার্টস অফ স্পিচ আছে। আচ্ছা, তার মানে যদি কি এবং কাকে দ্বারা কোশ্চেন করার পর আমরা কোনো উত্তর না পাই, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে আমাদের কি, সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, এবং যদি আমরা উত্তর পেয়ে যাই সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবং পরবর্তী প্রকারগুলো আমরা দেখি। আমরা ইতিমধ্যে দেখলাম যে প্রিন্সিপাল ভার্ব কত প্রকার এবং সেগুলো কি কি, এবং বিস্তারিত উদাহরণ সহ আমরা দেখতে পেলাম। এবং এখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব ঠিক কত প্রকার এবং সেগুলো কি কি। তো আমরা দেখি যে অক্সিলারি ভার্ব দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এবং সেগুলো কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি অথবা প্রাইমারি অক্সিলারি, এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কি, মডেল অক্সিলারি। কি? মডেল অক্সিলারি। এবং প্রাইমারি অক্সিলারি কয় ধরনের? তিন ধরনের হতে পারে। অর্থাৎ তুমি যদি বলো প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, সেটাও রাইট, এবং যদি বলো তিন ধরনের, সেটাও রাইট। এবং কি কি? একটা ফর্ম হচ্ছে ডো, ডোর ভিতরে কি কি থাকবে? ডো ডাজ ডিড, এবং সেটি কখন? প্রাইমারি অক্সিলারি। আমরা দেখি হি ডাজ দিস ওয়ার্ক, সে এই কাজটি করে। এখানে কিন্তু একটা ভার্ব আছে এবং এটা অবশ্যই এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না। তাহলে আজ আমরা বললাম প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, সেখানে ডো ডাজ ডিড, হ্যাঁ অবশ্যই ডো ডাজ ডিড হয়। দেখো পরের সেন্টেন্সটা কি লিখেছি, হি ডাজন্ট অথবা ডাজ নট ডু দিস ওয়ার্ক, সে এই কাজটি করে না। এই যে ডাজটা এখানে বসেছে, এখানে যে ডাজটা বসেছে, এই ডাজটাই হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? নট যুক্ত হয়েছে। এবং এই যে ডোটা, এটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু অক্সিলারি না, এটা মনে রাখতে হবে। হি, তারপর আমরা কি দেখতে পাই যে হ্যাভ ভার্ব। কি ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ভিতর কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, আই হ্যাভ এ বুক, এটা সব সময় প্রিন্সিপাল, যেহেতু একবার এসেছে। কিন্তু পরবর্তী সেন্টেন্সে কি লিখেছি? দে হ্যাভ ডান দিস ওয়ার্ক, তারা এই কাজটি করেছে। এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনের জন্য এখানে হ্যাভটা এসেছে এবং পরবর্তীতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। তো এই যে হ্যাভটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু এই হ্যাভটা কিন্তু, এই হ্যাভ কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এবং এই হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, আমরা যদি পরবর্তীতে দেখি অক্সিলারি ভার্ব হিসেবে আরো কি আছে? বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা কোনগুলো চিনি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হি ইজ এ বয়, এই ক্ষেত্রে ইজটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব, এটাকে কখনোই চিন্তা করা যাবে না অক্সিলারি ভার্ব। কিন্তু আমরা পরবর্তীতে পরের সেন্টেন্সটাকে যদি একটু অ্যানালিসিস করে দেখতে পাই, হি ইজ প্লেইং ফুটবল, সে কি করতেছে? ফুটবল খেলতেছে। এই যে ইজটা, এটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোকে এসেছে, এটা কিন্তু মেইন ভার্ব না, কিন্তু এই ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। আচ্ছা, দ্বিতীয় প্রকারটি হচ্ছে মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি কি কি আমরা যদি দেখি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, আউট টু, বি গোয়িং টু, ইউজ টু, বি টু, আরো কিছু আছে। আচ্ছা, একটা উদাহরণ তোমাদের জন্য লিখে রেখেছি, হি ক্যান ডু দিস ওয়ার্ক, সে কি করতে পারে? এই কাজটি করতে পারে। অথবা যদি তুমি চিন্তা করো যে হি ক্যান, এইখানে ক্যানের পরে ডো কেন হলো, এবং এইখানে হি ডাজ, এখানে ডাজ কেন হলো? দুইজনের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট একই ব্যক্তি, কোশ্চেন অবশ্যই আসতে পারে। তো এই ধরনের কোশ্চেন যদি আসে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এটা হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারির পর সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম? ভার্বের বেস ফর্ম। মডেল অক্সিলারি যাই বসুক না কেন, সাবজেক্ট যে ব্যক্তি হোক না কেন, মডেল অক্সিলারির পর সবসময় কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। আশা করি এটা মনে রাখবে, মনে রাখলে অবশ্যই খুবই বেনিফিশিয়াল হবে। এতক্ষণে আমরা ফাইনাইট ভার্বের যতগুলো প্রকার আছে সবগুলো দেখে ফেলেছি, এবং সর্বশেষ আকর্ষণ যেটা আমাদের রয়েছে নন ফাইনাইট ভার্বের, সেই সাইডটি আমাদের রয়ে গেছে। এবং এখন আমরা দেখব ঠিক নন ফাইনাইট ভার্ব কত প্রকার এবং কি কি, এবং সেন্টেন্সে সেগুলো আমরা কিভাবে খুঁজে বের করব এবং দেখলে কি আমরা চিনতে পারি কিনা, জাস্ট একটু প্র্যাকটিস করে নিই। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব কত প্রকার? তিন প্রকার। একদম সহজ। কত প্রকার? তিন প্রকার। এবং সেগুলো কি কি? ইনফিনিটিভ, জিরান্ড,
পার্টিসিপল কয়টা? তিনটা, সেগুলো অনেক ইজি। তো আমরা যদি পরবর্তীতে দেখি যে ইনফিনিটিভ ভার্ব মূলত হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি থাকবে? ভার্বের বেস ফর্ম। আচ্ছা, বেস ফর্ম বলতে আমরা কি কি বুঝি? যদি আমি লিখি এখানে ডোটা হচ্ছে মূলত ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট ফর্মে কি কি হতে পারে? ডো হতে পারে অথবা ডাস হতে পারে, ডো অথবা ডাস। পাস্টের ক্ষেত্রে হতে পারে ডি, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে হতে পারে ডান। আচ্ছা, যদি এমনটা হয় তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কি হতে পারে? ডো অথবা ডাস। এটা টেন্সের আলোকে, সাবজেক্টের আলোকে বসবে, ডো বসবে কিনা ডাস বসবে। তাহলে বেস ফর্ম হচ্ছে কি? ডো। তাহলে আমরা কি বলবো যে ইনফিনিটিভ যে ভার্বগুলো এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো এখানে লিখেছি আই ওয়ান্ট টু গো টু ঢাকা। আমি কোথায় যেতে চাই? ঢাকা যেতে চাই। টু গো, এটা কিন্তু টু এর পরে কি হয়েছে? ভার্বের বেস ফর্ম বসেছে, এটাই হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, দ্বিতীয় নম্বর হচ্ছে জিরান্ট। জিরান্টটাও খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের ভিতরে, তোমরা এই ভার্বগুলো খুবই দেখতে পারবা। জিরান্ট এবং পার্টিসিপল খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ হচ্ছে তোমরা যখনই সেন্টেন্সের ভিতরে ভার্বগুলো পড়বে কখনো উলটপালট হয়ে যেতে পারে। জিরান্ট এবং পার্টিসিপল দেখতে একই জিনিস, কিন্তু তারা ব্যবহারের ভিন্নতার কারণে তারা এক এক ধরনের কাজ করে। অর্থাৎ জিরান্ট কাজ করবে নাউনের, পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের। আচ্ছা, যদি আমরা দেখি যে জিরান্ট ভার্ব প্লাস আইএনজি যোগ, কি থাকবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যা নাউন হিসাবে কাজ করে। কি হিসাবে? নাউন হিসাবে কাজ করে। আচ্ছা, একটা সেন্টেন্স দেখো তোমাদের জন্য লিখেছি, সুইমিং। কি? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, এটা কি একটা ভালো ব্যায়াম? আচ্ছা, সুইম অর্থ হচ্ছে সাঁতার কাটা, কিন্তু এর সাথে আমি কি যুক্ত করে দিয়েছি? আইএনজি যুক্ত করে দিয়েছি। আইএনজি যুক্ত করা দেওয়াতে এটা কি এখনো ভার্ব আছে? কখনো না, এটা কিন্তু ভার্ব নেই। তাহলে এটা কোন পার্সোপেস হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে নাউনের কাজ করতেছে। কেন? কারণ এটা সাবজেক্টের জায়গায় বসে আসে। আমরা জানি কি সাবজেক্ট হওয়ার ক্ষমতা কার কার আছে? সাবজেক্ট হওয়ার ক্ষমতা দুজন পার্সোপেসের আছে। দুটার ভিতরে কি একটা হচ্ছে নাউন, একটা কি সাবজেক্ট হতে পারে নাউন, সাবজেক্ট হতে পারে, আমরা যদি লিখি সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন অর্থাৎ যেহেতু এটা সাবজেক্টের কাজ করতেছে, এটা তো প্রোনাউন না। প্রোনাউন আমরা সহজেই চিনি, এবং প্রোনাউন সম্পর্কে যদি তোমাদের ধারণা কম থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাও, আমি অবশ্যই প্রোনাউন নিয়ে তোমাদেরকে সুন্দর একটি গুছিয়ে ক্লাস দিয়ে দিব। তো এটা হচ্ছে নাউনের কাজ করতেছে, এবং ভার্ব হিসাবে এখানে ভার্বের একটি ফর্ম বসেছে, আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করতেছে। তাহলে এটা কি বলে? কি জিরান্ট। একদম সহজ। এবং যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে এবং তোমরা গ্রামার থেকে কোন ক্লাসগুলো পেতে চাও, এবং যদি তোমাদের ইংরেজি সাহিত্য সম্পর্কে কোনো ক্লাস প্রয়োজন হয়, সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং আমার হাসান ফ্লুয়েন্ট ফ্লিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো 3 নাম্বার, এট লাস্ট পার্টিসিপল। কি? পার্টিসিপল যে ভার্ব বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে কি বলে? পার্টিসিপল বলে। আচ্ছা, আমরা যদি দেখি আই স এ সিঙ্গিং বার্ড, একটা কি দেখেছি? একটি গায়ক পাখি দেখেছিলাম। আচ্ছা, আই স এর কথা হচ্ছে সিং অর্থ তো গান গাওয়া, এখন এটার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা, আইএনজি যুক্ত হয়ে এখানে কি করতেছে দেখি আমরা। এই বার্ড কথাটা ওয়ার্ডটা হচ্ছে নাউন, একটি পাখি। আচ্ছা, একটি কেমন পাখি? গায়ক পাখি, সিঙ্গিং বার্ড। তাহলে এই সিঙ্গিং কথাটা মডিফাই করতেছে এই নাউনকে, এবং এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অর্থাৎ আমরা জানি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় শুধুমাত্র অ্যাডজেক্টিভ। যেহেতু এই ওয়ার্ডটার সাথে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অতিরিক্ত তথ্য দিচ্ছে নাউন সম্পর্কে, তাহলে এটি অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করতেছে। অর্থাৎ যে ভার্বটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা কি বলবো? পার্টিসিপল। তো আজকের মতো তোমাদের জন্য ছিল এই সংক্ষিপ্ত আলোচনা ভার্ব সম্পর্কে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানিয়ে দাও, এবং অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজটি সুন্দরভাবে ফলো দিয়ে রাখবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গ্রেট ওয়াচিং।